নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু ছোট্ট একটা প্রজ্ঞাপন দিয়েই সেই ঘোষণা শেষ হয়ে গেছে এবং তাদের কার্যক্রম, তাদের দায় সারা শেষ হয়ে গেছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই জুলাই গণঅভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের উপর চোরাগুপ্তা হামলা হচ্ছে। শুধু সেই হামলা চোরাগুপ্তা পাবে না, তারা ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পূর্ব পরিকল্পিত ভাবে ঘোষণা দিয়ে তারা আক্রমণ করছে। আপনারা জানেন যে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকটা ঘরে ঘরে পাকিস্তানি হানাদার বাহিনী গিয়ে খোঁজ করতো যে ইয়া মুক্তি হ্যাঁ, মুক্তি বাহিনী আছে কিনা। আর জুলাই গণঅভ্যুত্থানের সময় এই দেশের ফ্যাসিস্ট সরকারের সে বিভিন্ন পেটোয়া বাহিনীগুলি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খোঁজ করতো যে আপনার ঘরে ছাত্র আছে কিনা। অথচ আজকে সে ছাত্রদের নিরাপত্তা নাই। আজকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে এই ফ্ল্যাটপুরে হাঁটতেছেন, ঘুরতেছেন, মন্ত্রী পদমর্যাদা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, আজকে সেই ছাত্রদের নিরাপত্তা নাই। যদি আপনারা সেই নিরাপত্তা দিতে না পারেন, দয়া করে পদত্যাগ করেন, দয়া করে আপনাদের পদ ছেড়ে দেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, শুধু ভদ্র ভাষায় বলতেছি পদ ছেড়ে দেন। আপনারা প্রতি বিপ্লবের ভয়ে আছেন। প্রতি বিপ্লব আসলে অন্যরা করবে না, প্রতি বিপ্লব আমরাই করব। আমরা যদি আপনাদেরকে বসাতে পারি, আপনাদেরকে টেনে এসে নামাইতে পারি। প্রিয় সাথী ও বন্ধুগণ, দ্রুত ভিত্তিতে এই সারা দেশে সকল ছাত্রদের, শুধু তাই না, এই জুলাই গণঅভ্যুত্থানে যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থা করেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনার যে গোয়েন্দা সংস্থাগুলি আছে তারা কি করছে? এতদিন গোয়েন্দা সংস্থা এত চমৎকার কাজ করতে পারছে যে একজন ফেসবুক স্ট্যাটাস দিলে তাকে সেই ফেসবুক স্ট্যাটাসের লোকটাকে খুঁজে বের করে তাকে দিনের পর দিন জেলে রাখতে পারে। আর এখন ফেসবুক স্ট্যাটাস দিয়ে, হুমকি দিয়ে আমার দেশের সেই ছাত্র জনতার উপর তারা চোরাগুপ্তা হামলা করছে, সারা দেশে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের জন্য আপনাদের গোয়েন্দা সংস্থা চুপ করে আছে। ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলাম যে ওবায়দুল কাদের যে ৩ মাস দেশে ছিল ওনারা সেটা জানেন না। সাংবাদিকদেরকে প্রশ্ন করছে, আপনারা জানলে আমাদেরকে জানান। এটা তো সাংবাদিকদের কাজ না, এটা আপনার কাজ। আপনি যদি আপনার চেয়ার সামলাতে না পারেন তাহলে আপনি ছেড়ে দেন। আপনাকে তো এখন থাকা দরকার নাই। আমাদের নিরাপত্তা প্রয়োজন, আমার সন্তানদের নিরাপত্তা প্রয়োজন। যে ছোট ভাই বোনেরা আজ পরীক্ষা দিচ্ছে, আমরা কিন্তু কেউ আন্দোলনে কেউ ক্ষমতার ভাগ চাইনি, কিন্তু আজ যখন এই গুপ্ত হামলা শুরু হয়েছে, চোরাগুপ্তা হামলা হচ্ছে, ফোনে হুমকি দেওয়া হচ্ছে, প্রথমেই টার্গেট করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। আমরা এই প্রশ্নের জবাব চাই সরকারের কাছে। যখন এই বসুন্ধরা এলাকায় আমরা দেখেছি ব্লক রেড দিয়ে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের লোকজন তখনকার সরকারের পালিত পুলিশ বাহিনীকে নিয়ে ব্লক রেড দিয়ে আমাদের ভাই বোনদের বাচ্চায় বাচ্চাকে ধরেছে, তাদেরকে কিন্তু আজও ধরা যায়নি। তারা কোথায় লুকিয়ে আছে? তাদেরকে কেন আজও ধরা যাচ্ছে না? আমাদের দেশের যে গোয়েন্দা বাহিনীরা আছে তারা যদি তাদের কাজ ঠিক মতো না করে তাহলে সরকার কিসের জন্য তাদেরকে বেতন দিয়ে রেখেছে? আর্মি বাহিনী সবাই নাকি মোতায়েন আছে, তাহলে এই গুপ্ত হত্যাকাণ্ড কিভাবে হচ্ছে? আমরা প্রবল প্রতিবাদ জানাচ্ছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর এই হামলা যেন বন্ধ হয়। মাটি নামায়েন না, আমরা আপনাদেরকে বসিয়েছি, আমরা নামাতেও পারবো, স্পষ্ট কথা। এইভাবে যদি আমার ভাইদের উপর আর যদি হামলা হয়, গুপ্ত হামলা হয়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে টেনে হিস্টে নামাবো। এরকম অথর্ব মেরুদণ্ডহীন উপদেষ্টা এখানে বসার কোনো মানে হয় না। বিপ্লবের স্পিরিটকে ধারণ করুন, বিপ্লবের পক্ষে থাকুন, না হলে কেটে পড়ুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন দিয়েছেন, কিন্তু ছাত্রলীগ কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এখনো তারা ঘোরাফেরা করছে, তারা এখনো রয়েছে, এখনো হুমকি দিচ্ছে। সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করুন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ হচ্ছে গণহত্যার মাস্টার মাইন্ড। বন্ধুত্ব বরণ করার মধ্য দিয়ে আমাদের যে সরকার গঠন করার কথা ছিল, আমি নাগরিক কমিটির সদস্য হিসেবে বলছি, আমরা সেই সরকার গঠন করতে পারিনি। অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর গুপ্ত হামলা হচ্ছে এবং অনেককে হত্যা করা হচ্ছে। তার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির আমাদের এক ভাই, তার উপরে হামলা হয়েছে। প্রথমত আমরা এটা নিন্দা জানাই এবং আমরা সরকারকে বলতে চাই, বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনার প্রতিটি কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। আপনি এই যে ওবায়দুল কাদের
যে এই গণহত্যার পিছনে যে দায়ী ছিল, 3 মাস দেশে থাকার পরও আপনি তাকে গ্রেফতার করতে পারেননি। আপনার সেই এজেন্সি যারা ছিল তারা কি কাজ করেছে আজকে সেটি আমরা জানতে চাই। বলার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সাইড করতে করতে এখন দেখছেন জুলাই বিপ্লবের ছাত্র জনতায় তার জীবন বিপন্ন হয়ে গেছে। সুতরাং ছাত্র যখন তার জীবনকে বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই। ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো, তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক। যদি পারেন সংস্কার করেন, যদি পারেন মানুষের নিরাপত্তা দেন, আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান। কথা সংস্কার করার জন্য আমরা যানকরণ দিয়ে দিচ্ছি, পারলে করেন, না পারলে সরে যান। আপনাদেরকে সিকিউর করে আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই। খেয়াল করেন এখন কি হচ্ছে, বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন। বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে, আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে? ইন্ডিয়াই তো অবশ্যই, ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ। আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ, তারা ইন্ডিয়ার মধ্যে পিলখানার বিচার করতে দিচ্ছে না, আমি করতে পারছি না, আমি এখান থেকে পদত্যাগ করলাম। আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নিব ইনশাআল্লাহ। সব সমস্যারই সমাধান আছে। এই সমস্যারও সমাধান আছে। উপযুক্ত রোগ যদি না নির্ণয় করা যায় তাহলে সমাধান করা সম্ভব না, মেডিসিন দেওয়া সম্ভব না। আমাদের এই রোগের যে ফাইন্ড আউট করতে পারবে এমন লোক আমাদের ইয়েতে নাই, সরকারের ভিতরে নাই। আমাদের দরকার ছিল পিনাকি দাদাকে। পিনাকি দাদা হইলে এই সমস্যার সমাধান 1, 2, 3 করতে পারতো। ডে 1 থেকে যদি প্রথম দিন থেকে আমাদের পিনাকি দাদা এই সরকারের সাথে থাকতো, যখন আমাদের প্রধান উপদেষ্টা ফ্রান্স থেকে আসলেন তখন যদি নিয়ে আসতেন হাতে করে, কেউ কিন্তু মানা করতো না। সেদিন যদি কোনোভাবে নিয়ে আসতেন পিনাকি দাদাকে সাথে করে, তাহলে যেসব ভুলগুলা হয়েছে সেই ভুলগুলা হইতে পারতো না। প্রথম ভুলটা হয়েছে এই অবৈধ প্রেসিডেন্টের হাতে কাছে শপথ নেওয়া, এটা ছিল প্রথম ভুল। এই ভুলটা যারা করাইছে, যেসব লোকেরা পিছনে ছিল, তারা মোটেও ভালো চায় না এই সরকারকে। তাদেরকে চিনে রাখা দরকার। এই সরকারকে দিয়ে তারাই কিন্তু ওই জামাতকে আবার রাজনীতিতে নিয়ে আসছে। যদিও আওয়ামী লীগ এই জামাতকে অবৈধ করে দিয়ে গেছিল যাওয়ার আগে, মাত্র 3 দিন আগে। আওয়ামী লীগ জানতো যে জনগণ চায় এটা, তুরুপের তাস ছিল তার। 15 বছরে এই কার্ডটা সে হাতে রাখছিল যে নির্দিষ্ট সময় ব্যবহার করবে, কিন্তু ভুল সময় সে ব্যবহার করছিল। এই কাজটা যারা করাইছে, সরকার কিন্তু এখন চিনতে পারে যে এই কাজটা কে করাইলো, বুঝতে পারে যে এই কাজটা কে করাইলো। জামাতকে কোনো দরকার ছিল জামাতকে আবার রাজনীতিতে নিয়ে আসা? জিয়া রহমান নিয়ে আসছিল, তার স্বার্থ ছিল, তার দল করা দরকার ছিল। জামাতকে দিয়ে সে কোনায় কোনায় তাদের কমিটি ছিল, সে যেখানে কমিটি ছিল সেখানে আরেকটা কমিটি করাবার জন্য বিএনপি নামের, এটা জিয়া রহমান দরকার ছিল। তার জন্য সে গোলাম আজমকে নিয়ে আসছিল এবং জামাতকে সে দিছিল রাজনীতি করার জন্য। কিন্তু এই সরকারের কি দরকার ছিল? তার মানে এই সরকারকে এমন কেউ আছে যে জামাতের ভিতরে প্রভাবশালী, সে এই সরকারকেও প্রভাবিত করতে পারতেছে। আরো আছে, আরো অনেক লোক আছে যারা এই সংবিধানকে রাখতে বলছে, এই সংবিধানকে রেখে প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া আছে তো এখানে। সরকারকে বিপদে ফেলার জন্যই এই সংবিধানকে রাখা, সরকারকে বিপদে ফেলার জন্যই এই প্রেসিডেন্টের সাথে হাতের সামনে কাছে নেওয়া, শপথ নেওয়া, এগুলা বিপদে ফেলার জন্য। তারা জানে যে এই সংবিধান রাখলে তারা কথা বলতে পারবে, তাড়াতাড়ি ইলেকশন দাও, এটা বলতে পারবে। নতুন একটা সংবিধান তৈরি করা উচিত ছিল। 72-এ আমাদের কোনো সংবিধান ছিল না, আমরা তো অল্প সময়ের ভিতরে সংবিধান তৈরি করতে পারছিলাম, এখনো আমরা পারতাম। সমাধান একটাই, সেটা হলো সংবিধানকে বন্ধ করতে হবে। সংবিধানকে বন্ধ করে নতুন সংবিধান রচনা করতে হবে, যে সংবিধান জনগণের সংবিধান হবে। যে এই সংবিধান যেটা ছিল, যেটা এখনো আছে, 15 বার সংশোধন করা হয়েছে। যতবার সংশোধন করা হয়েছে শুধু ওই রাজনৈতিক দলগুলোকে, নেতাগুলোকে বাঁচাবার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য। জনগণের সুরক্ষা ওই সংবিধান দিতে পারে নাই। অসংখ্য মানুষ মারা গেছে, হত্যা হয়েছে, নির্মম অত্যাচারের শিকার হয়েছে, এই সংবিধান কিছু করতে পারে নাই। যে
এই দেশের যে সংবিধান এই দেশের জানমালকে রক্ষা করতে পারে না, তাকে টিকায় রাখার কোনো দরকার নাই। এই সংবিধানকে বন্ধ করে দাও। আর যেটা করতে হবে সেটা হলো কিছু এই ওষুধ দিতে হবে, যে ওষুধটা পিনাকি ছাড়া আর কেউ পারবে না। পিনাকির মতো একজন লোককে নিয়ে আসতে হবে, তাহলে সেই মেডিসিন গুলো, ও তো ডাক্তার মানুষ, খুব চমৎকার ভাবে ওষুধগুলো জানে কোন রোগের জন্য কি ওষুধ। সেই ওষুধটা পারফেক্ট টাইমে দেওয়া দরকার ছিল, কিন্তু সময় অনেকটুকু গড়ায় গেছে। এখন কিন্তু ছাত্র জনতা অনেকটা রাগান্বিত, এখনো চায়, মানুষ এখনো মন থেকে চায় যে এই সরকার জেগে উঠুক, এই সরকার আবার হাল ধরুক। কিন্তু যদি এই কন্টিনিউ এরকম ভাবেই এই কি বলে এই অথর্ব যারা অকেজো মানুষগুলো কাজ করতে পারতেছে না, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, সে কাজ করতে পারে নাই। যে কাজ করতে পারে না তাকে এখানে রাখার কি দরকারটা? যে কাজ করতে পারবে না, বোঝা উচিত। আওয়ামী লীগ সরকারের মতো মন্ত্রিত্ব ধরে রাখার কোনো মানে আছে? আসছে এখানে, পারে নাই, ঠিক আছে, চলে যায়, আরেকজনকে সুযোগ দাও। এখন ধরে রাখবে ক্ষমতা, পারবো না, তারপর ধরে রাখবে, এর কোনো মানেই হয় না। আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই এখন পর্যন্ত, চাঁদাবাজি দূর করতে পারে নাই। বাণিজ্য মন্ত্রী কি করলো? সে এই কাঁঠাল রানী রেখে গেল 60 টাকা কেজি আলু, আর সেই আলু আমরা খাইলাম 80 টাকা। যখন ও দেখাচ্ছিল যে মাত্র 21-22 টাকায় ইন্ডিয়া থেকে আলু আসতেছে, ঢাকা পর্যন্ত আসতে সেই আলু 27 টাকা খরচ হয়, আমরা 80 টাকা আলু খাইলাম। কি করতে পারছে? সে কিছুই করতে পারে নাই। তাহলে সরবরাহ কমায় দিয়ে চামে 8 টাকা বাড়ায় দিচ্ছে। বাড়াও, এই বাড়ায় তো সবাই পারে, 8 টাকা না 16 টাকা বাড়ায় দাও, বাড়াইলে তো সবাই পারে। আবার এখন এই কি সরকারি কর্মচারীদেরকে খাদ্য পণ্য বেড়ে গেল, এই জন্য তাদেরকে অতিরিক্ত পয়সা দিতে হবে। এই সরকারের কাছে টাকা আছে, সেই টাকাকে বন্টন করতে হবে চমৎকার ভাবে। এই বন্টন করার জন্য, এগুলোকে ব্যবহার করার জন্য যে দক্ষতা, যে ক্ষমতা দরকার, এই সরকার তা নাই। এই সরকার খুব তাড়াতাড়ি সমস্যায় পড়তে চলছে। সমস্যা থেকে যদি সে নিজেকে বের করে নিয়ে আসতে চায়, জনগণের সামনে দাঁড়াতে চায়, তাহলে যেসব ছেলেপেলেরা এই যুদ্ধে, এই জুলাই আগস্টের যুদ্ধে যারা সামনে ছিল, নেতৃত্ব দিচ্ছে, তারা এখন হুমকিতে রয়েছে। বেশ কয়েকজন টার্গেট কিলিং এর শিকার হয়েছে। যদি এদেরকে রক্ষা না করতে পারে, আমরা তো জানি এর আগে যে ইটা হয়েছিল 15ই আগস্টে, যারা আমাদেরকে এই দেশটাকে উদ্ধার করছিল, নতুন করে বাঁচার স্বপ্ন দিয়েছিল, যে কয়জন, তাদের ফাঁসি দেওয়া হয়েছে, একজনকে জবাই করা হয়েছে। মানুষ কিছুই করতে পারে নাই। ভবিষ্যতে আবার যদি ভুল হয়, এখন যে ছেলে পেলে গুলা সামনে আছে, এদের অবস্থা তাই হবে। এই সব দেশের মানুষ তাকায় তাকায় দেখবে, যেভাবে হয়েছে ওদের ফাঁসি হইলো, জবাই হইলো, মানুষ তাকায় তাকায় দেখছে, কেউ কোনো কথা বলতে পারে নাই, তাই হবে। ছেলে পেলে ক্ষিপ্ত হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে বুঝতে পারবে যে আমাদের ক্ষিপ্ত হইতে হবে, তারা ক্ষিপ্ত হয়ে যাবে। যদি এই ক্ষিপ্ত তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হয়, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। এই বিশৃঙ্খল অবস্থা থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে হবে। যারা অকেজো তাদেরকে বের করে দিয়ে কাজের মানুষকে এই সরকারের ভিতরে স্থান দিতে হবে। যেসব মানুষগুলো প্রভাব বিস্তার করতেছে বাইরের থেকে, যারা স্বার্থ সিদ্ধির জন্য এটা ওটা করায় নিচ্ছে এবং করতে দিচ্ছে না কাজ, তাদেরকে দূরে সরায় রাখতে হবে, তাদেরকে কাছে আসতে দেওয়া যাবে না। আবারও বলি, পিনাকিকে দরকার। পিনাকিকে ছাড়া এই সরকার ভালো কিছুই করতে পারবে না। পিনাকির মতো মানুষ এই সরকারে যদি যোগ দেয়, তাহলে এই সরকার চমৎকার কাজ করতে পারবে। সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হয়।